আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হলো। আচ্ছা, আমরা আবার শুরু করি। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা মূলত তোমাদের যারা 24 জন্য বাণিজ্যিক শাখার সি ইউনিট ক্লাস এটা। আচ্ছা, আমাকে আগে বললো, আগে প্রথম ক্লাসটা আমাদের কিন্তু প্রবলেম হয়েছিল ইয়ার জন্য, সাউন্ডের জন্য। এবার সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে একটু জানাই দিও তোমরা, না আবার ক্লাস শুরু করা লাগবে আমাদের। ওকে। তো এই ক্লাসটা মূলত শুধু যে যারা কমার্সের জন্য বাণিজ্যিক শাখা পরীক্ষা দেবে ব্যাপারটা এমন না। আমাদের আজকে ম্যাথ সলভ ক্লাস, এটা 2024-25 সেশন কোশ্চেনটা আসছিল বাণিজ্যিক শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথের জন্য। তো এখানে 15 মার্কের একটা কোশ্চেন আসে ম্যাথ থেকে, এবং 15 মার্ক কোশ্চেন আসে তোমার আইকিউ থেকে। তো এই 15 মার্ক যে ম্যাথ, এটা কিন্তু সাধারণ ম্যাথের মতনই, এটা তোমরা আগে করে আসছো ছোটোকালে, মানে যখন তোমরা 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে তোমরা সলভ করে আসছো। তো হয়তো অনেকে তোমরা ভুলে যাইতে পারো, বা অনেকদিন চর্চা না থাকার কারণে তোমাদের কঠিন লাগতে পারে। এটা আসলে কঠিন কোনো ব্যাপার না। তো আমি চাইবো তোমরা আমার সাথে শুরু করে দাও ম্যাথটা, খাতা কলম নিয়ে বসে পড়ো। সবার আগে জানিয়ে দিও যে আমার লাইভটা দেখা যায় কিনা, এটা সবার আগে জানিয়ে দিও। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সবার আগে জানিয়ে দিও যে আমার লাইভটা দেখা যায়। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের আর্টসের জন্য লাগবে, কারণ আমাদের কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগরে বা অন্য কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে তোমরা আর্টস থেকে পরীক্ষা দিতে পারো, এবং সেখানে কিন্তু ম্যাথগুলো আসে। তো ওই ম্যাথগুলো মোটামুটি সেম ম্যাথই, কারণ সবগুলো তো সাধারণ ম্যাথ থেকে আসছে, যেগুলো তোমরা আগে করে আসছো ছোটোকালে সেগুলো থেকেই। ওকে, তো আমরা শুরু করে দিই আর দেরি না করে। তো চট্টগ্রাম সি ইউনিটের গণিত বিশ্লেষণ 2024-25 সেশনের। ওকে। দুজন কর্মী, সরি, একটি নির্দিষ্ট কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ। যদি প্রতি 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ হয়, তাহলে এখানে মোট কর্মচারীর সংখ্যা কত? আচ্ছা, তো এখানে দেখো আমাদের কিন্তু বলছে মোট কর্মচারীর সংখ্যা, আর আমাদের প্রথম অবস্থায় বলতেছে টোটাল 240 জন, পুরুষই 240 জন। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা অবশ্যই আমাদের 240 থেকে বেশিই হবে, যেহেতু আমাদের এটা আমি একটু ভাবতে পারি যে, মানে যদিও এটা আমাদের অ্যান্সার আমরা এক্সাক্ট বলতে পারবো না, তবে ভাবতে পারি যে আসলে অ্যান্সার কোনটা হতে পারে। যেহেতু আমাদের 240 জন হচ্ছে পুরুষ, এবং সেখানে কিন্তু 8 জন আর 5 জন হলো, এটা চাইলে আমরা অনুপাত দিয়ে করতে পারি। তো 8 জন আর 5 জন হলো কত? 8 জন, মোট 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ কর্মচারী, এবং সেখানে পুরুষ কর্মচারী মাত্র 240 জন আছে, তাহলে অবশ্যই মোট কর্মচারী বেশি হবে। তাহলে অ্যান্সার কিন্তু কখনোই আমাদের এইটা এবং এটা হবেই না, এইটা এবং এটা হবে না। এটা কিন্তু আমরা মানে খুব দ্রুত অ্যান্সার করতে পারছি, এই দুইটা হবে না। এখন বাকি দুটার মধ্যে কোনটা হবে, এটার জন্য একটু একটু ভাবি আমরা। ওকে, তো যেমন ওই কিকটি আমি একটু যাও ট্রাই করি। দেখো আমাদের প্রতি 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ, তাহলে আমাদের 5 জন পুরুষ আছে কতজন মোট কর্মচারীর মধ্যে? 8 জন কর্মচারীর মধ্যে। তাহলে একজন পুরুষ আছে 8/5 জন কর্মচারীর মধ্যে, অতএব মোট পুরুষ কর্মচারী কতজন? 240 জন। 240 জন পুরুষ কর্মচারী আছে, 8 গুণ 240 ভাগ 5। এখন আমি কাটাকাটি করতে চাই, 5 4 5 20, আর এখান থেকে তোমার 40, 5 8 40, 48, তারপর 48 গুণ 8, তখন 48 সাথে 8 গুণ 8 8 64। আমাদের দেখো তো লাস্টে 4 কিন্তু এটা আছে না, অ্যান্সার কিন্তু এটা, মানে আমার টোটালটা গুণ করারও দরকার নাই, যে হ্যাঁ এক্সাক্ট গুণ করে কত হবে এটা জানানোর দরকার না, যেহেতু আমাদের টাইম থাকবে কম, ক্যালকুলেটার ইউজ করতে পারবো না, তো আমরা দ্রুত করা ট্রাই করবো। তো 28টা 64, এটা যে লাস্টে আছে 4, এটা আছে আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে জাস্ট কমেন্ট করে জানাও, বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তো আমাদের এখানে অ্যান্সার হলো ডি। ওকে, দুজন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ, 2 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কতজন কর্মচারী দরকার হবে? দেখো আমাদের দুজন কর্মী 5 দিনে যদি একটা কাজের অর্ধেক শেষ করতে পারে, তাহলে অর্ধেক করতে যদি আমাদের 5 দিন লাগে, তো অবশ্যই পুরোটা করতে 10 দিন লাগবে। তার মানে ব্যাপারটা হলো আমাদের যে 10 দিনে কাজটি করে, 10 দিনে কাজটি করতে পারে, কাজটি করে কতজন? 10 দিনে কাজটি করে কিন্তু আমাদের 2 জন, তাই না?
এটা কিন্তু দেখো দুজন কর্মী 5 দিনে অর্ধেক কাজ করতেছে, তাহলে এই 2 জন কর্মী পুরো কাজটা করতে 10 দিন লাগবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে 10 দিনে করতে পারছে, 10 দিনে মানে করতে পারে কতজন? 2 জন। এখন আমাদের বলছে যে ওই কাজটা আমাদের 10 দিন না করে এখন যদি 2 দিন করা লাগে তাহলে কতদিন লাগবে? তাহলে একদিনে কয় দিন আর আমাদের 2 দিনে কয় দিন? তো এখানে কনফিউশন একটা যেটা থাকে, আমরা যেটা করি অধিকাংশই আমরা যেটা ভুল করি যে হ্যাঁ যে এখানে 2 জন আছে, তো অধিকাংশ যেটা হয় এখানে 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 বড় এখানে ছোট, তো আমরা ভাগ দিয়ে দিই, মানে আমার চোখ বুঝে 2 ভাগ 10 দিয়ে দিই। এখানে একটু ঝামেলা আছে। দেখো আমাদের এই ভাগ বা গুণের ক্ষেত্রে এটা তুমি খেয়াল রাখবা যেখানে বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি আমাদের আগে যেটা ছিল ধরো 10 দিনে করতে পারে 2 জন, তাই না? এখন ওই কাজটাই 10 দিনে যদি 2 জন করতে পারে, তাহলে একদিনে শেষ করতে কি আমাদের 2 জনের সম্ভব? না এর কম লাগবে না এর বেশি লাগা উচিত বলো তো? 10 দিনে শেষ করতে লাগছে 2 জন, তাহলে ওই কাজটাই একদিনে শেষ করতে অবশ্যই বেশি লোক লাগবে। যদি কোনো সময় বেশি লোক লাগে বা বেশি কোয়ান্টিটির দরকার হয় সেখানে কিন্তু আমাদের গুণ হয়, এটা মনে রাখবা। আর যদি কোনো সময় আমাদের কমের মধ্যে হয়ে যায়, যেমন আমি অন্য যেটা ভাবি যে হ্যাঁ 10টি আপেলের দাম, ধরো 10টি আপেলের দাম, 10টি আপেলের 10টি আপেলের দাম ধরো আমাদের 200 টাকা। এখন বলা হলো একটি আপেলের দাম, 10টি আপেলের দাম 200 টাকা হলে একটা আপেলের দাম অবশ্যই কম হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ। আমাদের কিন্তু এখানে একটা কনফিউশন প্রায় আসে যে কখন ভাগ হবে কখন গুণ হবে। জাস্ট একটা কথা মনে রাখবা, আমাদের যদি এক দেওয়ার পরে এককে কনভার্ট করার পরে ওটা যদি আমাদের কোয়ান্টিটিটা বেশি হয়, মনে হয় যে বেশি, কত হবে আমাদের জানার দরকার নাই, যদি মনে হয় এটা বেশি হতে পারে সেক্ষেত্রে গুণ, যদি মনে হয় কম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু 10 দিনে কাজ করে 2 জন, তাহলে অবশ্যই একদিনে কাজটা শেষ করতে বেশি জন লাগবে। তার মানে হলো 10 দিনে করতে পারে 2 জন, একদিনে করতে পারে 2 গুণ 10, অথবা আমাদের বলছে যে কত দিনে করতে পারবে, 2 দিনে করলে কতজন কর্মীর দরকার হবে? তো 2 দিনে করলে কর্মীর দরকার হবে 2 গুণ 10 ডিভাইডেড বাই 2, তার মানে হলো আমাদের 10 জন। কারোর কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে আমাকে জানাও। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ম্যাথটা। ওকে, একজন ফল বিক্রেতা 500 টাকার আপেল বিক্রয় করে 100 টাকা লাভ করলো, আবার 200 টাকার কলা বিক্রয় করে 40 টাকা লাভ করলো, সে গড়ে শতকরা কত টাকা লাভ করলো? তো আমি যদি দেখো এটা আমাদের 500 টাকার সাথে আমাদের কম্পেয়ার করতেছে এবং এটা কম্পেয়ার করতেছে 200 টাকার সাথে। তো আমাদের টাকার পরিমাণটা আমরা সেম না করে আমাদের এখানে কম্পেয়ার করতে পারছি না। ধরো যদি তোমার 100 টাকার আপেল বিক্রি করে একজন লাভ করতে ধরলাম 20 টাকা, এবং আর একজন 100 টাকার কলা বিক্রি করে লাভ করলো 30 টাকা, আমাদের কিন্তু তাহলে বুঝতে পারছি হ্যাঁ আমাদের লাভ 20 টাকা বা 30 টাকার একটা ব্যাপার বুঝতে পারছি, কিন্তু 100 টাকার সাথে। বা আমি যদি বলতাম 500 টাকার আপেল বিক্রি করে লাভ করতেছে 100 টাকা, 500 টাকার কলা বিক্রি করে লাভ করতেছে ধরো তোমার 120 টাকা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই টাকার পরিমাণটা সেম না হলে আমরা কিন্তু এখানে কম্পেয়ার করতে পারছি না আসলে কার লাভ হলো বেশি, বা কার আপেল বিক্রি করে লাভ বেশি হলো না কলা বিক্রি করে লাভ বেশি হলো, বা এক্সাক্ট কত টাকা শতকরা লাভটা হলো। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা নির্দিষ্ট মানে অ্যামাউন্ট সেট করে নেব, যেহেতু এটা আমাদের শতকরার ম্যাথ, তো আমরা 100 টাকাই কম্পেয়ার করে দেখি যে আসলে কার কয় টাকা লাভ হয়। ওকে, তো 500 টাকার আপেল বিক্রি করে 100 টাকা লাভ হয়। আমি যদি ওই নিয়ম নিই, তো 500 টাকায় লাভ হয় 100 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কয় টাকা? অবশ্যই কম লাভ হবে, যার কারণে ভাগ দিচ্ছি আমরা। এবং যেহেতু আমাদের শতকরা তুমি 100তে কম্পেয়ার করতে 100 টাকায় কয় টাকা লাভ হয়, তো 100 ইন্টু 100 ডিভাইড বাই 500, 0 0 কাটা, 5 দুগুণে 10 20, তার মানে আমাদের কিন্তু 20 টাকা। তো আমাদের এই আপেল বিক্রেতা 500 টাকায় লাভ করে 100 টাকা, এবং এই আপেল বিক্রেতায় 100 টাকায় লাভ করে আমাদের 20 টাকা। এবং এটা দেখো আমাদের 200 টাকায় লাভ করে কলা বিক্রেতা কত? 40 টাকা। এখন 200 টাকা যদি কলা বিক্রেতা 40 টাকা লাভ করে, তো আমরা কিন্তু এটা মানে আর ওই নিয়ম বাদও করতে পারছি, এটা 200 টাকায় লাভ করতেছে 40 টাকা, তাহলে একটা কয় টাকা বা 100 টাকায় কয় টাকা, এটা ভেবে করতে পারি ঐকিক নিয়ম দিয়ে, বা মুখে মুখে করতে পারি 200 টাকা লাভ করতে 40 টাকা, তাহলে 100 টাকা 20 টাকা। তার মানে হলো এই কলা বিক্রেতাও কিন্তু আমাদের কলাতে লাভ হয় 100 টাকায় 20 টাকা, এবং আপেলেও লাভ হয় 100 টাকায় 20 টাকা। এখন আমাদের বলছে সে গড়ে শতকরা কয় টাকা লাভ হয়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করব যে আমাদের মোট লাভ, আমি সূত্রটা ভাবি, মোট লাভ বাই
মোট বিনিয়োগ বলতে পারি, যে মোট যে কয় টাকা বিনিয়োগ করছে ইন্টু 100। এখানে মোট লাভ কত, 20 টাকা 20 টাকা 40 টাকা মোট লাভ, এবং মোট বিনিয়োগ হলো 100 টাকা 100 টাকা 200 টাকা গুণ 100। 100 সাথে 200 কাটাকাটি করলে হয় 2, 2 এর সাথে 40 কাটাকাটি করলে হয় 20। এখানে এক্সাক্ট অ্যাঙ্কটা আমাদের অ্যান্সার 20 হবে, যদিও পরীক্ষাতে যখন কোশ্চেনটা আসলে পরীক্ষাতে এই অপশানগুলোই ছিল, সেখানে এটা অপশানটা ভুল ছিল। এখানে আমাদের এক্সাক্ট অ্যান্সারটা যদি আমি করতে চাই, এখানে এক্সাক্ট অ্যান্সার হবে আমাদের 20%। ওকে, তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে জানাও। তো এখানে আমাদের এক্সাক্ট অ্যান্সারটা হবে 20%। ওকে, যদি একটি ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি হয়, একটা ইট 10 ইঞ্চি তার দৈর্ঘ্য, প্রস্থ হলো 5 ইঞ্চি, উচ্চতা হলো 3 ইঞ্চি, তবে 10 ফুট লম্বা, 9 ফুট উঁচু এবং 10 ইঞ্চি চওড়া একটি দেয়াল করতে কতগুলো ইট লাগবে? এটা একটা বাস্তবমুখী কোশ্চেন। তোমরা মানে আমরা তো প্রায় ঘর বানাই, তখন আমাদের কিন্তু ইটের দরকার হয়, আমরা কিন্তু মানে এইভাবে এক্সাক্ট বলতে পারবো, আমার এক্সাক্ট কয়টা ইট লাগবে কিন্তু আমরা বলতে পারবো চাইলে এইভাবে। তো দেখি ম্যাথটা করা যাক। তো একটা ইট 10 ইঞ্চি, এখন দেখো আমাদের এখানে ইঞ্চির হিসাব একটা আছে, ইঞ্চির হিসাব, এবং এখানে আছে ফুটের হিসাব। তো আমাদের আগে জানতে হবে যে ফুটের সাথে ইঞ্চির সম্পর্ক কি। তো আমরা জানি 1 ফুট সমান সমান, আমরা জানি 1 ফুট সমান সমান আমাদের 12 ইঞ্চি। ওকে, তো আমি যেটা ইট আঁকতে চাই, মোটামুটি এটা একটা ইট। তো এখান থেকে এই দৈর্ঘ্যটা কত, 10 ইঞ্চি, এটা হলো 10 ইঞ্চি। এবং আমাদের পোস্তটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের পোস্ত, সেটা হলো আমাদের 5 ইঞ্চি, পোস্তটা হলো 5 ইঞ্চি। এবং আমাদের উচ্চতাটা হলো আমাদের 3 ইঞ্চি। এখন আমাদের বলতেছে যে আমি যেটা দেয়াল বানানো লাগবে, এবং সেই দেয়াল বানাইতে হলে ওই দেয়ালের লম্বা হবে 10 ফুট, আমাদের ওই দেয়ালটা লম্বায় 10 ফুট, উচ্চতা হবে 9 ফুট এবং তোমার 10 ইঞ্চি। দেখবা যে আমাদের বিশেষ করে বাসা বাড়ি একটা কথা বলি যে হ্যাঁ আমাদের 10 ইঞ্চির গাঁথনি, মানে আমরা বাসা বাড়িতে কথাটা ইউজ করি। 10 ইঞ্চি বলতে হবে একটা ইট। তো এই যে ইটটা, এই একটা ইট, হ্যাঁ এই যে একটা ইট, এই পাশে হলো 5 ইঞ্চি, এবং এই পাশাপাশি যদি আমরা দুটা ইট দেওয়া হয়, কোনো কিছু দেখবে যে ইটগুলা হয় আমার সিঙ্গেল বসায়, বা কোথাও ডাবল বসায়, কোথাও ত্রিপুল বসায়। অধিকাংশ জায়গায় ইটগুলো ডাবলই বসানো হয় বাসা বাড়ির ক্ষেত্রে, বেশি করে নিচের ফ্লোর করার জন্য। তো আমাদের এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, আমাদের হলো 10 ইঞ্চি, তাই না? আমাদের বলতেছে এই 10 ইঞ্চির গাঁথনি, আমাদের চওড়া হবে 10 ইঞ্চি, তার মানে হলো পাশাপাশি দুইটা ইট থাকবে। তো এটা হলো 5 ইঞ্চি, এটা হলো 5 ইঞ্চি, টোটাল হলো আমাদের 10 ইঞ্চির গাঁথনি। এখন আমাদের বলতেছে কত, তো এই পাশে পাশাপাশি দিচ্ছে দুইটা ইট, এবং লম্বায় থাকবে 10 ফুট। তো 1 ফুটে যদি আমাদের 12 ইঞ্চি হয়, তো 10 ফুটে কয় ইঞ্চি? 10 ফুটে আমাদের 120 ইঞ্চি। তো এমন করে আমাদের কয়টা ইট দেওয়া লাগবে বলো তো? এমন করে কয়টা ইট দিলে আমাদের এই দিকে আমাদের 120 হবে? তো যেহেতু একটা ইটের আমাদের দৈর্ঘ্য হলো তোমার 10 ইঞ্চি, এবং টোটাল কিন্তু লাগবে হলো আমাদের 120 ইঞ্চি, তার মানে অবশ্যই আমাদের লম্বালম্বি বরাবর 12টা ইট দেওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই একটা করে এদিকে আমাদের টোটাল 12টা ইট যাবে। তো এই পাশে আমাদের ইট যাচ্ছে লম্বালম্বি করে 12টা, পাশাপাশি যাচ্ছে 2টা, তার মানে হলো টোটাল একটা সারিতে আমাদের ইট যাচ্ছে কিন্তু 24টা। তো আমাদের 10 ফুট লম্বা যে ব্যাপারটা এবং 10 ইঞ্চি চওড়ার ব্যাপারটা হয়ে গেল। এখন আমাদের বলছে উপর বরাবর মানে উচ্চতাটা থাকবে কত, 9 ফুট। এখন 1 ফুটে তো তোমার 12 ইঞ্চি, তাহলে 9 ফুটে কয় ইঞ্চি? 9 ফুটে তোমার 12 গুণ 9, তার মানে হলো 108 ইঞ্চি। এবং আমাদের একটা ইটের উচ্চতা কিন্তু মাত্র 3 ইঞ্চি করে একটা ইটের উচ্চতা। সেক্ষেত্রে আমাদের 108 ইঞ্চির জন্য আমাদের টোটাল কয়টা ইট দরকার হবে? আমি তো এটা ভাগ করে বলতে পারবো যে 108 ইঞ্চি আমাদের টোটাল লাগবে, যেহেতু 9 ফুট উচ্চতা বলছে, তো 9 ফুট মানে হলো আমাদের 108 ইঞ্চি। আর একটা ইটের আমাদের উচ্চতা হলো 3 ইঞ্চি, তাহলে 108 ইঞ্চির জন্য কয়টা ইট লাগবে? তো 108 আমি 3 দ্বারা ভাগ করলে 3 তিরিকে 9, 1 3 6 18, মানে 36টা। আমাদের উপর বরাবর 36টা ইট লাগবে, এবং এই মানে এক পাশ বরাবর, যেটাকে বলা হয়, আমি যদি ফোনের কথাটা ভাবি, এই ফোনটা আমাদের এটা হচ্ছে পুরুত্ব, যেটা হলো 3 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের প্রস্থ, যেটা হচ্ছে 5। এটা একটা পারফেক্ট তোমার ইটের মতন এটা। বা আমি যদি আচ্ছা আমি এটা টিস্যুর বক্স দিয়ে তোমাদের বোঝাই, এটা পারফেক্ট হয়। ওকে, এটা ধরো একটা আমাদের ইট, তাই না? তো এই ইটের
আমাদের উচ্চতাটা হলো 3, এই উচ্চতাটা হলো 3, আমাদের প্রস্থটা হলো 5, এবং এই যে দৈর্ঘ্য, এটা পুরো একটা ইটকে কল্পনা করো, ব্যাপারে ভাই বোনের যে বসুন্ধরার আমি অ্যাডভার্টাইজ করতেছি, তো এটা হলো আমাদের দৈর্ঘ্য 10। তো আমাদের বলতেছে এই বরাবর 120টা, আমাদের এই বরাবর লাগবে কত, এই বরাবর লাগবে 10 ফুট, তাই 1 ফুটে হলো আমাদের 12 ইঞ্চি। তো এই বরাবর আমাদের মানে এমন এমন কয়টা ইট দিলে আমাদের, এমন কয়টা ইট সাজাইলে পাশাপাশি যে আমাদের 10 ফুট হবে বা 120 ইঞ্চি হবে। অবশ্যই এটা যদি 10 ফুট হয়, 120 আমাদের ইঞ্চি লাগে, এটা যদি আমাদের 10 ইঞ্চি হয় এবং 120 ইঞ্চি লাগে, তাহলে অবশ্যই আমাদের 12 ইঞ্চি দরকার, 12টা ইটের দরকার হবে পাশাপাশি। এবং যেহেতু আমাদের কাছে 10 ইঞ্চির গাঁথনি বা 10 ইঞ্চি চওড়া হবে, তো একটা হলো 5, তো পাশাপাশি তুমি 2টা করে ইট বসানো লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের নিচ বরাবর কিন্তু বসানো লাগতেছে টোটাল এই যে 24টা। এবং আমি যদি এই একটার পরে একটা সাজিয়ে, একটার পরে একটা সাজিয়ে আমাদের মানে গাঁথনি করা লাগবে 9 ফুট। আর 1 ফুটে হলো আমাদের যেহেতু 12 ইঞ্চি, তার মানে হলো 9 ফুটে কয় ইঞ্চি হবে, তো 1 ফুটে যদি 12 ইঞ্চি হয়, আমাদের কিন্তু 9 ফুটে হবে 108 ইঞ্চি। তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, আমাদের কয়টা ইট লাগবে। তো আমি যদি একটা ইটের পোস্ত মানে পুরুত্ব বা একটা ইটের তোমার উচ্চতা হলো 3, তাই 108কে 3 দ্বারা ভাগ করলে 36 হয়। তো এখন আমরা যদি দেখতে চাই আসলে টোটাল কয়টা ইট লাগতেছে, তো আমাদের টোটাল উচ্চতায় লাগবে হলো তোমার 36টা গাঁথনি হবে, একটা ইটের পরে আর একটা ইটে 36টা ইটের গাঁথনি হবে, এবং পাশাপাশি ইট থাকবে এক একটা রোতে ইট থাকবে 24টা। তাহলে আমাদের এই 24-এর সাথে 36 গুণ করলে যেটা হবে সেটা হলো আমাদের এক্সাক্ট অ্যান্সার। তো এটাও কিন্তু আমরা পুরোপুরি গুণ না করে করতে পারি। দেখো 4 ছক 24, তাই না, এই 4-এর সাথে 6 গুণ করলে 24-ই 4 হয়। তো আমাদের অ্যান্সারের লাস্টে কোথায় 4 আছে, এটা একটা 4 আছে, অ্যান্সার কিন্তু আমাদের এটা। তো এই ম্যাথটা কিন্তু আসলে মানে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে খুবই মানে একটা কি বলবো, এটা পরীক্ষাতে অবশ্যই আসার মতন একটা ম্যাথ, পরীক্ষাতে আসছিল ছবি ইউনিটে। তবে এটা যদি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে চাই, আমাদের বাড়িতে করা ইট লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাকে একটু তোমরা জানাও যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ম্যাথে কোনো কোয়ারিজ আছে কিনা। ওকে, একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, যদি মাঠের প্রস্থ 42 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 5:3, তো আমাদের প্রস্থ, তো আমি যদি যখনই আমরা অনুপাতের কোনো ম্যাথ পাবো তখন মনে করব এর সাথে একটা সাধারণ রাশি আছে। তো দেখো অনুপাত কখন হয়, আমি যদি বলি একটা একটা আছে 10 এবং আর একটা ধরো আছে 6, ঠিক আছে, আমি 10কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 10কে 6 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের এটা কাটাকাটি করতে পারি, এটা একে আমি এভাবে লিখতে পারি, দেখো তো 10 আর 6, তাহলে 2 গুণ 5, আবার 2 গুণ 3, তো এই যে 2 2 কাটাকাটি করলে কিন্তু আমাদের 5:3 মানে 5:3 হয়। তো এখন এই যে এটা কিন্তু এইভাবে হইতে পারতো, দেখো তো যে 15 আর ধরো তোমার 9, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম না, 15 আর 9কে লিখতে পারতাম যে 3 গুণ 5 আর 3 গুণ 3, এই 3 আর 3 কাটাকাটি হয়েও কিন্তু সেখানে আমাদের 5:3 হয়। তার মানে হলো যখন কোনো কিছু আমাদের অনুপাত আকারে থাকে, তার মানে এই দুটার মধ্যে সাধারণ কোনো একটা মান থাকে, এবং সেটাকে 2 হবে না 3 হবে না 5 হবে না 7 হবে, মানে কত হবে এক্স্যাক্ট, না 15 20 30 হবে, এটা তো আমরা জানি না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের ধরে নিই, হ্যাঁ দুইটার মধ্যে কমন কিছু একটা আছে, তো ধরলাম সে কমন কিছু একটা এক্স ধরে নিই আমরা, এক্স ধরে নিই। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটাকে একটাকে ধরবো আমরা 5x এবং আর একটাকে ধরবো আমরা 3x। তো আমাদের বলছে যদি মাঠের প্রস্থ, তো এই দেখো দৈর্ঘ্য তাহলে 3x 5x আর প্রস্থ হলো আমাদের 3x, তো এই যে 3x মানে 3x, এটা কার আমাদের প্রস্থ, এই যে প্রস্থ, এটা যে প্রস্থ এবং এটা হলো আমাদের দৈর্ঘ্য। তো প্রস্থ যদি 3x হয় এবং প্রস্থ কত মিটার, 42 মিটার, তার মানে ব্যাপারটা এমন না, দেখো তো 3x = 42, তাহলে x এর মানে কত, 3 14 42, x এর মানে হলো 14। এখন আমাদের বের করতে দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য আমরা এটা তো 3x আর এটা 5x, 5x কোনটা, 5x ছিল আমাদের দৈর্ঘ্য, 5x ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এটা ছিল আমাদের পোস্ত। তো পোস্ত তো আমাদের দেখলামই আমরা, পোস্ত হলো তোমার 42, তার মানে এখানে কমন কমন ছিল দুটার মধ্যে 14 14 করে কমন আছে। তো তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 5x, 5 ইন্টু 14, 5 14 70। ওকে, কারো কোনো কোয়ারিজ থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা,
40টি আর্টিকেলের ক্রয় মূল্য এক সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান যদি লাভের হার ক্রয় মূল্যের 25% হয় তবে এক্স এর মান কত। এখানে কিন্তু এক্সাক্ট আসলে দেওয়া নাই যে দাম কত, শুধু আমাদের বলে দিচ্ছে হ্যাঁ এটার এখানে 40টা ক্রয় করলে যে কয় টাকা লাগবে, এখানে তোমার এক সংখ্যক বিক্রয় করলে আসলে আমাদের সে কয় টাকা পাওয়া যাবে। এবং আমাদের এটাও বলেছে লাভের হার ক্রয় মূল্য, মানে এই যে ক্রয় মূল্যটা ক্রয় মূল্যেরই 25%। তাহলে আমাদের এখন কয়টা আর্টিকেল আসলে বিক্রি করা হয়েছে। আচ্ছা, এটা অ্যান্সার হবে আমাদের 70। ওকে, তো এটা কিন্তু আমাদের যে ম্যাথটা, এটা কিন্তু একটু ট্রিকি ম্যাথ আসলে। জিনিসগুলো একটু না বুঝলে এটা পাওয়া যাবে না। আমি তোমাদের ব্যাপারটা আবারও বোঝানোর ট্রাই করি। দেখো, আমাদের 40টা আর্টিকেলের ক্রয় মূল্য যা এক সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য তাই। আবার বলতেছে যে যদি যে লাভটা করে সেই লাভটা হলো তোমার সেই ক্রয় মূল্যর 25% হয়, মানে লাভ 25% নাকি অবশ্যই বেশি হবে। তো এখন বলছে যে এক্স এর মান কত, মানে ওই যে এক সংখ্যক বিক্রয় মূল্য সমান না 40টা ক্রয় মূল্য, সেই এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। তো এটা তো দেখো আমরা ব্যাপারটা কীভাবে ভাবি। এখন তো যদি আমাদের কোনো দাম দেওয়াই নাই, শুধু বলছে এর ক্রয় মূল্য 40টা ক্রয় মূল্য ওর এক সংখ্যক বিক্রয় মূল্যের সমান, যদি আমাদের এক্সাক্ট দেওয়া নাই আসলে আমাদের কত টাকা, ধরলাম যে এক একটা আর্টিকেলের দাম ধরো 1 টাকা, যে একটি আর্টিকেলের দাম যদি 1 টাকা হয় তাহলে 40টা আর্টিকেলের দাম আমাদের কয় টাকা, 40 টাকা। এখন আমাদের বলতেছে যে যে লাভটা হবে, যে একটা বিক্রি করে যে লাভটা হবে সেই লাভটা হলো তোমার ক্রয় মূল্যের 25%। এটা কিন্তু আমাদের সে ক্রয় মূল্যই, তাই না? ক্রয় মূল্য আমাদের একটা আর্টিকেলের, মানে আর্টিকেলের দাম বলতে কি, এটা আর্টিকেল আসলে ক্রয় মূল্য। তো 40টা আর্টিকেলের ক্রয় মূল্য তাহলে আমাদের 40 টাকা। এখন আমাদের বলছে যে বিক্রয় করবে, একটা বিক্রয় করে লাভ হচ্ছে 25%। 25% কিন্তু এই লাভটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তার মানে হলো একটিতে লাভ, একটি আর্টিকেলের বিক্রয় মূল্য, মানে আমাদের যে 25% লাভ হচ্ছে, এটা তো বিক্রয় করলে লাভ হচ্ছে, তাই না? দেখো, যদি লাভের হার ক্রয় মূল্যের 25% হয়, আমরা একটা জিনিস কিনছি, কেনার পরে বেচলেই তো না আমার লাভ হবে, তো আমাদের এটা কিন্তু বিক্রয় মূল্য। তো একটি আর্টিকেলের বিক্রয় মূল্য আমাদের লাভ হচ্ছে কয় টাকা, ওটার সাথে ওটারই কয় পার্সেন্ট, 25% লাভ হচ্ছে, মানে 25/100। তার মানে 1 যোগ 0.25 মানে 0.25, তার মানে 1.25 টাকা হলো একটা দাম, একটা বিক্রি করতেছে একটি আর্টিকেল। এখন বিক্রয় করে লাভ হচ্ছে তোমার 25%। তার মানে আগে যে টাকা ছিল সেই টাকার 25% লাভ হচ্ছে, 1 যোগ 1-এর 25% লাভ। তো 25% মানে হলো 25/100, যেটাকে আমরা ভাগ করলে পাই 0.25। তো 1 যোগ 0.25 মানে হলো 1.25। এটা হলো তোমার একটা আর্টিকেলের বিক্রয় মূল্য। এখন আমাদের কিন্তু আর্টিকেল বিক্রি করতেছে এক সংখ্যক, তাই না? অতএব এক্সটি আর্টিকেলের বিক্রয় মূল্য কত হবে, একটা যদি 0.25 হয় তাহলে এক্স সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য 1.25 ইন্টু এক্স, বা ব্যাপারটা আছে এটা। তো আমাদের দেখো প্রশ্ন, মানে আমি যদি এখন মেন জিনিসটাকে দেখো, তো 40টা আর্টিকেলের যে ক্রয় মূল্য, তো 40টা আর্টিকেলের ক্রয় মূল্য তো এইটা, আমাদের তো 40টা আর্টিকেলের ক্রয় মূল্য হলো এইটা, এবং আমাদের এক সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য কোনটা, এটা। তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা এখন বলতে পারি, প্রশ্ন মতে হলো এই যে 1.25 মানে যে বিক্রয় মূল্য আর 40টা আর্টিকেলের ক্রয় মূল্য, তার মধ্যে এখানে এক্স এর মান হবে 40/1.25। কালারটা হয়তো বোঝা যাচ্ছে না। ওকে, তো আমি এখন যদি ভাগটা করতে চাই, ওকে, যদি দশমিকের ভগ্নাংশ দশমিকটা যদি এখানে উঠাই দিই, দশমিক উঠাই দেওয়ার জন্য এর বিপরীত দিকে একটা 1 হয়, দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা 0 হয়। এখন যদি আমি কাটাকাটি করতে চাই, দেখো 5 দিয়ে কাটাকাটি করতে পারি, 25 দিয়ে, 4 25 100 আর 5 25 125। 5 দিয়ে কাটাকাটি করলে হয় 5 8 40, 4 8 32 আমাদের হলো। তো আমাদের 40টা আর্টিকেলের ক্রয় মূল্য যা, আমাদের 32টা আর্টিকেলের বিক্রয় মূল্যও তাই। তো এখানে আমাদের অ্যান্সার হলো 32। ম্যাথটা আসলে সহজ ম্যাথ, কিন্তু যদি ব্যাপারটা বুঝতে না পারো ম্যাথটা কিন্তু আসলে কঠিন। অনেক ছোট এবং সহজ ম্যাথটা কঠিন মনে হবে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে বেসিক্যালি। ওকে, 20টি সংখ্যার গড় 0, ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চাইতে বড় হতে পারে।
তো আমাদের এই আজকে ক্লাসটা তো কিন্তু এটা প্রিভিয়াস ক্লাস, আমাদের ছবির প্রশ্ন বিশ্লেষণ ক্লাস চলতেছে। এই প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো প্রত্যেকটা সি ইউনিটের জন্য যতগুলা মানে যেসব জায়গায় বাণিজ্য শাখা থেকে আমাদের কোশ্চেনগুলো থাকে, কোনো জায়গায় সি ইউনিট, কোনো জায়গায় ডি ইউনিট, বা কোনো জায়গায় আমাদের এটা বি ইউনিট আছে, মানে এই বাণিজ্যিক শাখায় এক একটা জায়গায় এক একটা ইউনিট। তো প্রত্যেকটা জায়গারই কোশ্চেন বিশ্লেষণ ক্লাসগুলো থাকবে। তো আজকে আমাদের ম্যাথ ক্লাস, আমি আবারও বলতেছি এটা যে ব্যাপারটা শুধু মানে বাণিজ্যিক শাখার জন্য ব্যাপারটা এমন না, আমাদের কিন্তু কিছু কিছু আর্টসের ইউনিটের জন্য কিন্তু আমাদের ম্যাথ দরকার হয়, যেমন জাহাঙ্গীরনগরে ম্যাথ দরকার হয় যারা আর্টস থেকে পরীক্ষা দিতে পারে। তো এটা তোমাদের কিন্তু সবার জন্যই। ওকে, তো 20টি সংখ্যার গড় শূন্য, ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চাইতে বড় হতে পারে, এটা কিন্তু আসলে ম্যাথ হলো, এটা কিন্তু আইকিউ। দেখো আমাদের বলছে যে আমাদের টোটাল কিন্তু গড় শূন্য, তো আমাদের 20টা সংখ্যা, তো আমরা জানি গড় নির্ণয় করে কী হবে, ধরো 20টা সংখ্যা আছে, তার মানে অবশ্যই আমাদের এখানে ভাগ যদি আমরা করতে চাই, লাস্টে ভাগ যাবে 20 দিয়ে, এবং উপরে আমাদের অনেক কিছু থাকতে পারে। এখন বলতেছে যে এখানে গড়টা শূন্য, এবং ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টি শূন্য চাইতে বড় হতে পারে। দেখো তো আমাদের একটা বলছে যে শূন্য, মানে কোনোটাও শূন্য থেকে বড় হবে না, একটা বলতেছে হ্যাঁ মাত্র একটা শূন্য থেকে বড় হবে, একজন একটা অপশনে দিছে 10টা শূন্য থেকে বড় হবে, এবং একটা দিছে 19টা শূন্য থেকে বড় হবে। এটা কিন্তু আইকিউর কোশ্চেন। আশা করি তোমরা এটা অ্যান্সার পারবা, আমার আগে অ্যান্সারটা করো দেখি। ওকে, আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, আচ্ছা আমি যদিও আমাদের বলছে সংখ্যা, তো শূন্য তো একটা সংখ্যা, তো আমি যদি 0 1 2 3 4 যোগ যোগ করে আমি যদি আমি লাস্টে কোনো একটা বিয়োগ দিয়ে দিই, এবং যে বিয়োগ ফলটা যদি আমার সবগুলো যোগ ফল আর লাস্টের বিয়োগ ফলটা মিলে শূন্য হয়, তাহলে 0 ভাগ সামথিং যদি এমন হয় যে 0/20, তাহলে অ্যান্সার তো বেশি হয়, অ্যান্সার তো শূন্য হয়, তাই না? আমাদের কিন্তু বলছে যে সংখ্যার গড় শূন্য। এখন উপরে সংখ্যা পজিটিভও থাকতে পারে, বড় থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। তো এখন কোনটা থাকবে তো আমরা জানি, তো ব্যাপারটা এমন হতে পারে না। দেখো তো 1 যোগ 1 যোগ 1 যোগ 1 ডট 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 ডট, এখানে টোটাল এখন 19 সাথে 1 থাকলো, 19টা একের যোগফল কিন্তু 19 হয়, এবং একটা থাকলো -19, মানে একটা সংখ্যা থাকলো -19, এবং টোটালটার ভাগ যদি আমি যদি আমাদের গড় এবং 20টা সংখ্যা আমি 20 দিই, তাহলে এই টোটালটা 1 1 1 করে 19টা থাকলে যে 19টার যোগফল হলো 19, এবং একটা সংখ্যা থাকলে যেটা আছে -19, তো দুটার বিয়োগ করলে হয় আমাদের 0, আর 0/20 করলে কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার 0ই হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 19টা সংখ্যা থাকতে পারে, যে 19টা সংখ্যা কিন্তু আমাদের শূন্য থেকে বড়, তাই না? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো তো, এটা কিন্তু আইকিউর একটা ম্যাথ। ওকে, আশা করি সবাই বুঝছো। একজন লোক, আচ্ছা এটা একটু পরে করতেছি, নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 45 জন বাংলায়, 40 জন ইংরেজিতে, 35 জন উভয় বিষয় পাশ করেছে, এবং 5 জন উভয় বিষয় ফেল করেছে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো এই ধরনের ম্যাথ যে আমাদের নির্দিষ্ট সংখ্যক পাস করে, নির্দিষ্ট সংখ্যক ফেল করে, বা নির্দিষ্ট সংখ্যক ধরো ক্রিকেট খেলে, নির্দিষ্ট সংখ্যক ফুটবল খেলে, তো আমাদের দুটো খেলায় কিছু লোক করে, বা কিছু লোক দুটো খেলাই করে না, টোটাল টোটাল আমাদের খেলোয়াড়ের সংখ্যা কত, বা আমাদের বলতে পারে টোটালে, যে এখানে যেমন বলছে টোটাল কতজন পাস করছে, বলতে পারে টোটাল কতজন ফেল করছে, বা বলতে পারে টোটাল কতজন পরীক্ষা দেয় নাই, টোটাল কতজন ফেল করে নাই, বা টোটাল কতজন ক্রিকেট খেলা বা কোনো খেলাই করে না। এই ধরনের ম্যাথের জন্য সব থেকে সহজ যে ওয়েটা, সেটা আমরা করবো হলো তোমার যেটাকে বলে ভেন ডায়াগ্রাম। এটা কিন্তু ভেন ডায়াগ্রাম বাদও করা যায়, আমাকে তোমাদের ভেন ডায়াগ্রামটা শেখাই, তোমরা এটা করে আসছো, এটা তোমরা 9 10-এ করে আসছো ভেন ডায়াগ্রাম। তো দেখো তো চিত্রটা, দেখো তো এমন একটা চিত্র ছিল না 9 10-এ, এই যে ভেন ডায়াগ্রাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো আমাদের, আমি যদি বলি যে এখানে দুইটা গোল লাগাইছি, একটা হলো তোমার দেখো আমাদের 45 জন বাংলা, 45 জন আমাদের ইংরেজি, এখানে দুইটা কোয়ান্টিটি, একটা হলো তোমার বাকি স্যারের ইংরেজি, এবং একটা হচ্ছে সাহেব স্যারের বাংলা। তো এক্ষেত্রে আমাদের আমাদের ধরলাম যে এটা হলো আমাদের সে বাংলা, তো বাংলার জন্য আমি এটাকে যদি মার্কিং করতে চাই, এটা হচ্ছে বি বাংলা, এবং এটা হচ্ছে আমাদের ইংরেজির জন্য মার্কিং করলাম ই, এটা হচ্ছে আমাদের ইংরেজি, এবং আমাদের এটা হলো আমাদের ধরো বাংলা। এখন এখন কিছু তো আমাদের এখন কেন এখানে একটা কমন স্পেস আসছে, কমন স্পেসটা আমি এখানে রাখছি কারণ এটা হলো আমাদের এই ঘরটা কিন্তু বাংলার মধ্যেও আছে, বা এই ঘরটা ইংরেজির মধ্যেও আছে, এবং যেটা হলো আসলে আমাদের কমন, যেটা 35 জন উভয় বিষয় পাস করছে। তো আমাদের টোটাল কতজন এটা বের করতে বলছে, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 45 জন হলো বাংলা, তারপরে হলো 40 জন হলো ইংরেজি, এবং তো বাংলায় আমাদের টোটাল কিন্তু বাংলায় 45 জন, এবং ইংরেজিতে টোটাল 40 জন, এবং এর মধ্যে 35 জন যেটা বাংলা এবং
ইংরেজি উভয়তেই পাস করছে। তো এইটা হচ্ছে আমাদের কমন স্পেস, যেটা কত, যেটা হলো আমাদের এটা কমন স্পেস, যেটা হলো আমাদের 35 মানে 35 জন। এই 35 জন যেটা বাংলায় পাস করছে, ইংরেজিতে পাস করছে। এখন তো যে 45 জন বাংলায় পাস করছে, 45 জনের মধ্যে 35 জন আছে না যারা ইংরেজিতে পাস করছে, কারণ 45 আমাদের বলছে 35 জন বাংলা ইংরেজি দুটাই পাস করছে। তার মধ্যে কিন্তু এই 35 জন যেহেতু বাংলাও পাস করছে ইংরেজিতে পাস করছে, এই 45 জনের মধ্যেই কিন্তু তাহলে আমাদের সেই 35 জন আছে। তাহলে এই যে এই ঘরটা আমরা যেটা বলতে পারি, যেটা আসলে শুধুমাত্র এই দেখো, এটা হলো তোমার বাংলাও পাস করছে ইংরেজিতে পাস করছে, যেটা হচ্ছে কমন ঘর, যেটা হচ্ছে 35। এবং আমি এখন যেটা করতে চাচ্ছি যে আসলে এক্সাক্ট মানে এটা তো টাইম কিন্তু বেশি লাগবে না, জাস্ট তোমার একবার বুঝো। তুমি যদি একবার বুঝতে পারলে, একজন বলছে 9 আনসার বি, আব্দুল মোতালেব। দেখা যাক ভাইয়া। তো একবার যদি বুঝতে পারলে দেখবে পরবর্তীতে টাইম লাগবে না। এমন ম্যাথ কিন্তু মোটামুটি চাকরির পরীক্ষা থেকে শুরু করে তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ধরো তোমার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন সব জায়গায় থাকে। আমি কি টোটাল ভালো করে এখনো ট্রাই করি। ওকে, এটা হচ্ছে আমাদের বাংলা, এটা হলো আমাদের ইংরেজি, এটা হচ্ছে কমন, যেটা হচ্ছে 35 জন আমাদের বাংলা ইংরেজি দুটাই পাস করে। যেহেতু টোটাল 45 জন বাংলায় পাস করে, এর এই 45 জনের মধ্যে 35 জন ইংরেজিতেও পাস করে, কারণ কমন। তার মানে ইংরেজিতে পাস করছে টোটাল, মানে এক্সাক্ট বাংলা পাস করছে টোটাল কত, 45 মাইনাস 35। তার মানে কিন্তু এক্সাক্ট আমাদের এই 10 জন, এই 10 জন হলো তোমার শুধুমাত্র বাংলায় পাস করছে, যারা ইংরেজিতে পাস করে নাই। আবার এখানে 40 জন পাস করছে ইংরেজিতে, এবং 40 জনের মধ্যে কিন্তু আমাদের এই 40 জনের মধ্যে কিন্তু আমাদের 35 জন আছে, যে 35 জন কিন্তু আমাদের উভয় বিষয়ে পাস করছে। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে কয়জন, শুধুমাত্র কিন্তু আমাদের এখানে ইংরেজিতে পাস করছে 5 জন। আমাদের কিন্তু এখানে অনেক ধরনের কোশ্চেন আসে, এখানে কোশ্চেন আসে শুধুমাত্র ইংরেজিতে কয়জন পাস করছে, শুধুমাত্র বাংলায় কয়জন পাস করছে। সেসবের জন্যও কিন্তু তুমি একবারে যে ভেন ডায়াগ্রামটা একবার শেখো, সবগুলো সহজে হয়ে যাবে। আব্দুল মোতালেব নিশান প্রথমবার বলেছিল ভাইয়া 50 অ্যান্সার, এবার বলছে 40। আচ্ছা দেখা যাক। ওকে, তো আমি যখন দেখি যে আমাদের শুধুমাত্র বাংলায় পাস করেছে 10 জন, শুধুমাত্র ইংরেজি পাস করেছে 5 জন, উভয় বিষয়ে পাস করেছে কয়জন দেখো তো, 35 জন। তাহলে 35 আর 5 40, 50 জন কিন্তু আমাদের পাস করেছে টোটাল। আবার বলছে এখানে আমাদের ফেলও করেছে, যারা তোমার বাংলাও পাস করে নাই ইংরেজিতেও পাস করে নাই, তাহলে আমাদের ফেলও করেছে কয়জন। তাহলে আমাদের মোট শিক্ষার্থীর মধ্যে তো অবশ্যই আমাদের পাস ফেল মিলেই হবে, তাই না? আমি শুধু পাশের শিক্ষার্থী কাউন্ট করবো, বাকি স্টুডেন্টকে বাদ দিতে তো পারি না। তো মোট শিক্ষার্থী তাহলে কত বলো তো, মোট শিক্ষার্থী এখানে 50 জন পাস আর 5 জন ফেল, আমাদের কিন্তু অ্যান্সার 55। তো আব্দুল মোতালেব নিশান, আমার মনে হয় তুমি অ্যান্সারটা বুঝতে পারছো, অ্যান্সার 55 হবে ভাইয়া। এটা কিন্তু সব থেকে সহজ হয়ে, যেটা হলো তোমার, এটা কিন্তু টাইমই লাগবে না, একটু মুখে মুখে হয়ে যায় যে ঠিক আছে এটাতে তো আমাদের কমন 35 জন, কিন্তু একবার জাস্ট একটা বার কষ্ট করে ভেন ডায়াগ্রামটা বুঝে গেলে পরবর্তী এটা আঁকানোও লাগে না, যে হ্যাঁ 35 জন উভয় বিষয়ে ফেল করছে, তো আমাদের 45 জন বাংলায়, তার মানে শুধুমাত্র বাংলায় 45 মাইনাস 35 মানে 10, আবার শুধুমাত্র ইংরেজি 40 মাইনাস 35 মানে হলো 5, তাহলে এখানে আছে 10, এখানে আছে 5 15, এবং এখানে আছে কত 35 50। তো 50 জন আমাদের পাস করতেছে। আমাদের কিন্তু পরীক্ষাতে এটাও আসে যে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা কত, এটাও এমন কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে। তো আমাদের টোটাল পাসই করতেছে 50 জন, এবং এখানে আমাদের 5 জন আছে যারা ফেল করছে, তো টোটাল স্টুডেন্ট হলো আমাদের 55 জন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, 50 টাকা দরে 42 লিটার দুধের সাথে 70 টাকা দরে 28 লিটার দুধ মিশ্রণ করে মিশ্রিত দুধের গড় দাম কত। তো এখানে দেখো আমাদের কিন্তু প্রথমটা হলো 50 টাকা দাম, মানে কেজি 1 কেজির দাম 50 টাকা, কিন্তু সেখানে আমাদের 42 লিটার আছে, এবং পরবর্তীতে দেখতে আমাদের 70 টাকা করে 28 লিটার আছে। মানে হয়তো ব্যাপারটা এমন ছিল যে যেহেতু এখানে দুধের পরিমাণ বেশি, দাম কমায় দিছে একজন তোমার যে দুধ বিক্রেতা, এবং এখানে দুধের পরিমাণ কম, যার কারণে 28 লিটার দাম বেড়াই দিচ্ছে। এখন বলছে টোটালটা গড় দাম কত। এমন ধরনের যখন ম্যাথ থাকবে, যে ক্ষেত্রে আমাদের লিটার মানে আমাদের কেজি, আমাদের পরিমাণের আমাদের গড়মিল থাকবে। দেখো এখানে এখানে 42 লিটার, এবং এখানে আমাদের কত 28 লিটার, আমাদের পরিমাণটা ভিন্ন, এবং আমাদের এখানে টাকার পরিমাণও ভিন্ন। সেই ক্ষেত্রে আমরা যেটা মানে খুব সহজে একটা টেকনিক বলতে পারি আমরা এটা, সেখানে আমাদের যদি গড় দাম বের করতে বলে, তাহলে গড় দামের সূত্রটা আমরা এভাবে ব্যবহার করতে পারি, যে মোট মূল্য বা মোট দাম, সহজ বাংলায় মোট দাম বাই মোট পরিমাণ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দেখো তো আমাদের মোট দামটা আসলে কত, আমাদের 1 লিটারের দাম
প্রথম অবস্থায় মানে 50 টাকা দরে 42 লিটার, তার মানে হলো প্রথম অবস্থায় কিন্তু 1 লিটারের দাম 50 টাকা। তো প্রথম অবস্থায় আমাদের 42 লিটারের দাম কত, 42 × 50। আর প্রথম অবস্থার মোট দাম কিন্তু 42 সাথে 50 গুণ করে পেয়ে যাচ্ছে, কারণ 1 লিটারের দাম তখন 50 টাকা, দিলে 42 লিটারের দাম কত, 42 × 50। এবং দ্বিতীয় অবস্থায় 1 লিটারের দাম আমাদের 70 টাকা, তাহলে 28 লিটারের দাম কত, 70 × 28। এবং আমাদের এখানে মোট পরিমাণ কত, এটা হচ্ছে 42 লিটার এবং আর একটা হচ্ছে আমাদের 28 লিটার, তাহলে আমাদের 42 যোগ 28। ওকে, তো 42-এর সাথে 50 গুণ করলে কত হয়, তো আমাদের 50-এর সাথে 40 গুণ করলে হয় 2 4 5 20, 2000, 2000 সাথে আবার 2-এর সাথে 50 গুণ, এটা কিন্তু আমরা মুখে মুখে মানে আমাদের খুব সহজে করতে পারি। দেখো 42 সাথে 50 গুণ না, মানে আমরা যে শূন্যর সাথে শূন্য গুণ এভাবে না করে করতে পারি, যেহেতু 42কে আমরা মনে করলাম এটা 42 না, এটা ধরলাম আমরা 40, যে 40 হয়, তো 4-এর সাথে 5 গুণ করলে কত হয়, 4 5 20, আর এই দুইটা শূন্য বসায় দিলাম, তাহলে আমাদের 40-এর সাথে দিয়ে আমাদের 50 গুণ গুণ করতাম, আমাদের কিন্তু 2000 হতো। কিন্তু আমাদের কিন্তু এটা ছিল আসলে 2, তো এই দুইটা আবার গুণ করে 50-এর সাথে, তো 50-এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয়, 100। তাহলে কিন্তু এটা আমাদের 2100। এটা কিন্তু মুখে মুখে করতে পারি আমরা চাইলে। তোমরা যখন একটা দুটো এরকম গুণ বা ভাগ মুখে মুখে প্র্যাকটিস করবে, দেখবা যে তোমরা করতে পারছো। তো 42-এর সাথে 50 গুণ করলে হয় আমাদের 2100। এবং এখানে আমাদের 70-এর সাথে 28 গুণ করলে কত হয়, 70-এর সাথে 28 গুণ করলে 7 8 তোমার এখানে 1960, এটা 1960 হয়। আর এখানে 2 8 0 4 2 6 7 70। তো 2100 আর 1900, 2100 আর 1900 যোগ করলে কত হয় তোমার, এখানে 2100 আর 1900 মুখে মুখে যোগ করতে পারি। ধরো এখান থেকে 2100, ধরো এটা 2000, 100 তুমি ওখানে দিয়ে দিলা, তাহলে কত হয় দেখো 2000, আর এখানে হয় তোমার 2060, তার মানে কিন্তু এখানে আমাদের হয় 4060 ডিভাইডেড বাই 70, শূন্য শূন্য কাটা, সাথে সাথে গুণ করলে সাথে সাথে ভাগ করে দাও, সাথে সাথে ভাগ করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 27টা, হ্যাঁ 58। আমাদের কিন্তু এখানে অ্যান্সার বি। তো 10-এর অ্যান্সার বি, আব্দুল মোতালেব নিশান। ঠিক আছে ভাই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। একটি নির্বাচনে দুইজন প্রার্থী আছে, প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 65% পায়, মোট ভোটের 20% অবৈধ ভোট। যদি মোট ভোটের সংখ্যা 7500 হয়, তবে অপর প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত। আচ্ছা, বৈধ ভোট কি অবৈধ ভোট, এগুলো আমি এখন তোমাদের বোঝানো দরকার নাই। তো এখন বলছে আমরা, দেখো একটি নির্বাচনে দুজন প্রার্থী আছে, সেখানে একজন প্রার্থী যে মোট বৈধ ভোট যত ছিল তার 65% পায়, এবং সেই ওই প্রার্থী ওই কেন্দ্রে কিন্তু আমাদের মোট ভোটের সংখ্যা হলো তোমার 7500। ওই 7500-র মধ্যে আমাদের দেখো 20% অবৈধ ভোট। এখন বলছে অপর প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত। তো এই ক্ষেত্রে আগে আমরা দেখি যে আমাদের যে প্রথম যে প্রার্থীটা আছে সেই প্রার্থীর বৈধ যতগুলো ভোট পাইছে, সেখান থেকে আমাদের বিয়োগ করলে তো আমরা বের করতে পারবো আসলে ঠিক আছে দ্বিতীয় প্রার্থী কতগুলো ভোট পাইছে। তো আগে আমরা দেখি যে প্রথম প্রার্থী বৈধ কতগুলো ভোট পাইছে এবং বৈধ ভোটের সংখ্যা কত। তো এখন দেখো আমাদের মোট ভোটের আমাদের বৈধ ভোটটা চাইছে, তাই না। এখন মোট ভোটের সংখ্যা কত, 7500। এখন মোট ভোটের 20% অবৈধ ভোট। তো মোট ভোটের 20% অবৈধ ভোট, তার মানে হলো মোট ভোটের এই 7500-র 20% কি ভোট, অবৈধ ভোট। তাহলে এখানে শূন্য শূন্য যদি কাটাকাটি করি, তাহলে আমাদের 75 দোকানে হয় আমাদের কত, 75 দোকানে হয় 150, তার মানে হলো 1500 ভোট হচ্ছে আমাদের অবৈধ ভোট। আমাদের এই 7500 ভোটের মধ্যে 1500 ভোট অবৈধ ভোট হলে এখানে বৈধ ভোটটা কত বলো তো হ্যাঁ। এখানে বৈধ ভোট কিন্তু 7500 মাইনাস 1500, তার মানে হলো 6000 হচ্ছে বৈধ ভোট। এই 6000 বৈধ ভোটের মধ্যে তোমার প্রথম প্রার্থী পাইছিল 65%। তার মানে 6000 বৈধ ভোটের মধ্যে প্রথম প্রার্থী যদি 65% পায়, অবশ্যই বাকি প্রার্থী 35% পাইছে, তার মানে হলো অপর প্রার্থীর বৈধ ভোটের পরিমাণ কত, অপর প্রার্থীর বৈধ ভোটের পরিমাণটা আমাদের এখানে হবে এই যে 6000 মোট ভোট, 6000 মোট ভোটের 35%, তো 35/100, শূন্য 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 কাটো, তাহলে 6-এর সাথে 35 করলে কথা হয়, 6-এর সাথে 35 করলে হয় 35 দোকানে 70, 70 3 7 21, তার মানে 2100। 2100 হলো তার মোট বৈধ ভোটের পরিমাণ। এগুলো কিন্তু মুখে মুখে এই গুণ ভাগগুলো হয়ে যাবে।
ওকে, এক ব্যক্তি বাৎসরিক 12% সরল সুদে ব্যাংক থেকে ঋণ নেয়, তাকে 3 বছর পর সুদ বাবদ 7,200 টাকা পরিশোধ করতে হয়, তার ঋণ কিন্তু আসল টাকার পরিমাণ কত? তো এই দেখো, এই যে সুদ বা আমাদের যেটাকে আমরা মুনাফাও বলি, আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা হয় মাদ্রাসার বইগুলোতে মুনাফার কথা লেখা থাকে এবং ইয়াতে লেখা থাকে তোমার সুদের কথা, হাই স্কুলের বইগুলো। আচ্ছা যাই হোক, তো এই যে সুদ বা মুনাফার অঙ্কগুলো আমাদের একটা সূত্র আমরা ছোটকাল থেকে দেখে আসছি। দেখো তোমরা হয়তো অনেকে পড়েছো, হয়তো এখন মাথায় নাও থাকতে পারে যে আই ইকুয়াল টু, দেখো পি এন আর ডিভাইডেড বাই 100, এমন একটা সূত্র তোমরা পড়েছো, যেখানে আমাদের পি মানে বলা হয় মূলধন, পি মানে হলো মূলধন, এন মানে হলো আমাদের মানে কত বছর বা সময়, আসলে এন মানে আসলে সময়, এবং আমাদের আর মানে হলো মুনাফার হার, এবং আর কি, আর আই মানে হলো সে মুনাফার পরিমাণ বা যেটাকে বলে মুনাফা বা সুদ যেটাকে বলি, আয় মানে হলো মুনাফা বা সুদ। ওকে, তো এখন আমাদের দেখো কি কি দেওয়া আছে, এক ব্যক্তি তার বাৎসরিক 12%, দেখো এই ক্ষেত্রে মনে রাখবো সবসময় এই মুনাফার হার কিন্তু পার্সেন্টে হয়। হ্যাঁ, মুনাফার হার কিছু হয় পার্সেন্টে হয়, তার মানে হলো এই পার্সেন্ট যেটা দেওয়া আছে এটা কার মান? এটা আছে আর এর মান, মুনাফার হারের মান। তো 3 বছর বছর যেটা দেওয়া আছে সেটা আছে আমাদের এন এর মান, এবং আমাদের সুদ বাবদ এত টাকা, তার মানে এটা আছে আমাদের কিসের? সুদের মান, যেটা হচ্ছে আয়, এটা হচ্ছে সুদের মান। এখন বের করতে বলতে ঋণ কিন্তু আসল টাকা, আমাদের এটাকে বলা হচ্ছে আমার মূলধন, বা এটাকে মূলধনও বলা হয়, এটাকে বলা হয় আসলও বলা হয়, ঠিক আছে, মূলধন বা আসল। তো এই মূলধন বা আসলের মান হলো আমাদের এখানে পি, পি এর মানটা বের করতে বলছে। তো আমাদের সূত্রটা কি জানি? আমরা সূত্রটা জানি আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। তো এখানে পি এন আর ইকুয়াল টু আই ইন্টু 100। তো এখানে পি এন মান আমরা বলতে পারি আই ইন্টু 100 বাই এন আর। তো এখানে আয়ের মান হলো আমাদের 7,200 100, এবং এন এর মান হলো 3 বছর, আর এর মান হলো 12%। তো 6 12 72, তারে হলো আমাদের 600, 3-এর সাথে 600 কাটা, 3 2 6, 200, 200 সাথে 100 গুণ করলে হয়, দেখো এটা 2 2 অক্ষে 2, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, 1 2 3 4, 1 2 3 4, ডি নাম্বার হলো আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এক্স এবং, আচ্ছা ম্যাথটা একটু ভুল আছে, এক্স এবং এখানে ছিল ওয়াই, এক্স এবং ওয়াই দুইজন দর্জিকে তাদের নিয়োগকর্তা সপ্তাহে মোট 1100 টাকা প্রদান করে। যদি এক্সকে এর 120% পরিশোধ করা হয়, তবে ওয়াইকে সাপ্তাহিক কত টাকা প্রদান করা হয়? এবার ম্যাথটা ঠিক আছে। দেখো আমাদের কিন্তু এখানে একজন মানে একজন দোকানদারের মালিক আর কি, ধরো নিয়োগকর্তা, তার 2-3 এমপ্লয়ি আছে, 2জন দর্জি আছে, দুজনকে টোটাল 1100 টাকা দেয়, এবং বলছে একজনকে 120% দেয়, তার মানে হলো একজনকে একটু কম দেয় আর একজনকে বেশি দেয়, একদম সমান সমান দেয় না। তো আমাদের এখানে মোট 1100 টাকা। তো 1100 টাকা যদি আমার অর্ধেক হতো, তাহলে কি আমাদের 550 টাকা করে হতো। এবং আমাদের বলতেছে দেখো যে 550 টাকা করে হতো। এখন বলছে যে তোমার ওয়াইকে সাপ্তাহিক কত টাকা দেয়, তো অবশ্যই তোমার 550 করে হইতো, কিন্তু যেহেতু আমাদের সমান সমান দেয় না, একজনকে 120% দেয়, তার মানে হলো যেই কয় টাকা বেতন থাকার কথা তোমার এক্সকে দেয় 120%, তাহলে এক্সকে 120% দেয়, এবং ওয়াইকে আসলে যে কয় টাকা বেতন সেই কয় টাকা বেতন ওয়াইকে দেয়, কিন্তু এক্সকে একটু বেশি দেয়। যে কয় টাকার বেতন সে কয় টাকায় তোমার কাকে দেয়? এক্স ওয়াইকে দেয়, এবং এক্সকে তোমার একটু বেশি দেয়, যেটা কত? এটা হচ্ছে 120%। তাহলে এটাকে ধরলাম 100 ভাগই দেয়, এইখান থেকে 100 থেকে 120 ভাগ, 120% একটু বেশি দেয়। তো আমি যদি দুটোকে অনুপাত করি, এই 0 0 কাটা, তাহলে 12 আর 10, 12 6, আমি 5 2 দ্বারা কাটাকাটি করি, 6 2 12, 5 2 10, আমাদের কিন্তু এখানে 6 আর 5 একটা অনুপাত আছে। তো এই ক্ষেত্রে আমাদের মোট টাকার পরিমাণ কত? 1100 না? দেখো এই অনুপাতের ম্যাথগুলো যখন থাকবে, যে ক্ষেত্রে আমাদের দুই জনের মান থাকে, আব্দুল মোতালেব 2100 টাকা আছে, ঠিক আছে, আগের ম্যাথটা অ্যান্সার বলছো। দেখো এই ধরনের ম্যাথ যখন থাকে, যখন তোমার আমাদের দুইটা আলাদা আলাদা অনুপাত থাকে, সেখানে টোটাল পরিমাণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের খুব সহজ একটা সূত্র আছে, আমরা এটা জানি। সেক্ষেত্রে আমাদের ধরো আমি বললাম যে এ এর পরিমাণ বা বি এর পরিমাণ, এটা তোমার এক্স, তো ওয়াইয়ের পরিমাণ বা ওয়াইয়ের মান আমাদের এক্ষেত্রে আমি নিচে সূত্রটা লিখি যে অনুপাতের যোগফল। এটা তোমরা দেখো ছোটবেলায় দেখে আসছো, অনুপাতের যোগফল, আর উপরে হলো তোমার, আচ্ছা এখানে আমি জায়গা হচ্ছে না, আমি একটু ওই পেজে লিখি। দেখো এখানে আমাদের ধরো এ
আর বি, ধরো দুইটা অনুপাত দেওয়া আছে এবং দুইটা অনুপাত মানও দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এর মানটা বা বি এর মানটা এক্সাক্ট কত হবে, আমাদের যদি মোট পরিমাণ দেওয়া থাকে, মোট পরিমাণটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজে বের করতে পারি। ধরলাম এখানে আমাদের এ এর মান দেখো এ ইস্টু ধরো তোমার আমরা তো দেখলাম কত 6:5, তাই না, 6:5 এ আমাদের এটা হচ্ছে এক্স, এটা ছিল তোমার 6:5, এটা হলো তোমার এক্স এর মান এবং এটা হলো আমাদের ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো আমাদের ওয়াই এর মানটা এখন বের করবো, ওয়াই এর পরিমাণ বা ওয়াই এর মান বা ওয়াই পাই আমাদের সূত্রটা হলো অনুপাতের যোগফল। এটা সব সময়, এটা শুধু এই ম্যাথের জন্য না, সব সময়। আর এই অনুপাতের জন্য আমাদের আজকে আরও একটা ম্যাথ করবো, সেম ম্যাথ। তো অনুপাতের যোগফল উপরে হবে তোমার ওয়াই রাশি বা ওয়াই এর মান বা ওয়াই রাশির মান বা ওয়াই এর মান যেটাই বলি, এটা হচ্ছে মোট পরিমাণ। ওকে, তো আমাদের কিন্তু একটা অনুপাত 5, একটা আছে 6, তার মোট অনুপাতের যোগফল কত 11। এখানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো 5। সেক্ষেত্রে আমাদের টোটালে আমাদের কিন্তু টাকা পাচ্ছে কত, দেখো তো আমাদের দর্জির মধ্যে তোমার দর্জিকে দুইজনকে মিলে 1100 টাকা দিচ্ছে, তার মানে এখানে আমাদের টোটাল মান কিন্তু 1100। 11 সাথে কাটাকাটি করলে হয় 100, তো 100 সাথে 5 গুণ করলে হয় 100, 500, তো 500 টাকা হলো আমাদের। তো আমাদের কিন্তু এখানে 500, তার মানে এক্সাক্ট এখানে আমাদের এই 500 টাকা পাচ্ছে কি ওয়াই এর মান, ওয়াই পাচ্ছে 500 টাকা। তাহলে আমাদের বাকি টাকা যেটা 120%, দেখো তো এই আমাদের কিন্তু বলতেছেন 120% পাচ্ছে কে, এক্স পাচ্ছে। এখন এই 500 আমি যদি একটু দেখি যে ম্যাথটা আসলে আমাদের হয়েছে কিনা, দেখো তো এই 500 এর 120% কে পাচ্ছে, 120% কিন্তু আমাদের ওয়াই পাচ্ছে, তার মানে হলো কাটাকাটি করলে হয় 5 আর 5 12 600, এই 600 এবং এই যে 500 যোগ করলে কিন্তু আমাদের 1100 হচ্ছে। যেটা আসলে আমাদের মানে শুদ্ধি পরীক্ষার মতন দেখলাম যে ঠিক আছে, যে আমাদের যদি 120% পারছে এবং দুজনের মিলে যদি 1100 টাকা দেখি হয়েছে কিনা। তো এটা কিন্তু আমরা চাইলে ওই যেভাবে এক্স এর মানটা বের করলাম না, যেভাবে এখানে ওয়াই এর মানটা যেভাবে বের করলাম, সেমভাবে এক্স এর মানও বের করে দেখতে পারি যে আসলে হয়েছে কিনা। তুমি যদি এখানে এক্স এর মান বের করো দেখবা যে এক্স এর মান কিন্তু 600 আসছে, ঠিক সেম হয়েছে। এখানে এক্স এর মান যাবে, এখানে অনুপাতের যোগফল, এখানে মোট পরিমাণ। তো এক্স এর মান এখানে ওয়াই এর মান হচ্ছে 5, তখন এক্স এর মান হবে 6, এখানে মোট পরিমাণটা 1100 থাকবে, অনুপাতের যোগফল 6 আর 5 11 থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসবে 600। ওকে, এ এবং বি 3:2 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করে। তার মানে এ এবং বি এর মধ্যে এ তোমার তোমার টোটাল তিন অংশ দেয় এবং বি দেয় টোটাল 2 অংশ। এখন বলতেছে যদি লাভের 5% দাতব্য খাতে চলে যায়, যে কয় টাকা লাভ হয়, দাতব্য খাত বলতে হয় না ওই যে তোমার হাসপাতালে দিয়ে দেয় বা তোমার এতিমখানে, দাতব্য খাতে দিয়ে দেয়। তবে এ এর লাভের পরিমাণ 885 টাকা, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়, এ যদি সেখানে লাভ করে তোমার 885 টাকা তোমার, তাহলে টোটাল সেখানে কয় টাকা লাভ হয়। ওকে, তো ব্যাপারটা একটু বুঝি। এটা একদম একদম সিমিলার, এই যে সূত্রটা আমরা ইউজ করলাম না, এই সূত্র দিয়ে করবো, জাস্ট এই সূত্র দিয়ে, আলাদা কোনো সূত্র না। এক্ষেত্রে দেখো আমাদের বলছে যে আমি যে সূত্রটা তোমার বললাম, দেখো এ এর লাভের পরিমাণ, তাহলে এ এর লাভ, এ এর লাভ, এ এর লাভের পরিমাণ, এখানে তোমার অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল তোমার যদি এ, তো এ এর মান, মানে এর মান বলতে বোঝায় এ যে অনুপাতটা আসলে, আর টোটাল যেটাকে আমরা বললাম মোট পরিমাণ। আমাদের কিন্তু এখানে মোট লাভের পরিমাণটা বের করতে বলছে, তো মোট, ধরো মোট লাভ ধরলাম। তো এখন দেখো আমাদের কিন্তু এক্সট্রা একটা কথা বলে দিছে, এই যে 5% দাতব্য খাতে চলে যায়, এই 5% দাতব্য খাতে চলে যাওয়ার পরেই কিন্তু তোমার দুইজনের লাভের অংশ ভাগ হয়। ব্যাপারটা ঠিক আছে, ঠিক আছে। আমি 3 অনুপাতে ভাগ বিনিয়োগ করলাম, তুমি 2 অনুপাতে বিনিয়োগ করলা। এখন আমাদের যে লাভ হবে তার 5% আমরা দাতব্য খাতে দিব, এবং এই দাতব্য খাতে দেওয়ার পরেই আমি এখন লাভ পাইছি কয় টাকা, 855 টাকা, আমি ধরলাম এ। তো তার মানে এই যে 5% দাতব্য খাতে যাওয়ার পরেই কিন্তু যে লাভটা হয়েছে, সেই লাভটা কিন্তু এ পাইছে 855 টাকা। তার মানে আচ্ছা এর লাভটা কত, তাহলে 855 টাকা তো এ পাইছে, তাই না। এবং আমাদেরকে এর মানটা হলো তোমার, এর মানটা কত 3, এটা হলো 3, আর অনুপাতের যোগফল 3 আর 2 5। ওকে, এখন মোট লাভটাও তো আমাদের বের করতে বলছে, ধরলাম এই মোট লাভের পরিমাণটা ধরলাম এক্স, তার মোট লাভের হচ্ছে এক্স। এখন এই মোট লাভের জন্য, লাভের আগে আমাদের দাতব্য খাতে চলে যাচ্ছে কয় পার্সেন্ট, 5%। দাতব্য খাতে চলে যাওয়ার পরও আমাকে থাকছে কয় পার্সেন্ট, 95% থাকছে না ভাই। দেখো তো মোট লাভের 95%, মানে 95/100। তাহলে আমি যখন কাটাকাটি করতে চাই 5 19 95,
তিন 19 কত হয়, 3 নং 57, তার মানে হলো 855 ইজিক্যাল টু 57, এক্স আছে এখানে একটা বাই 100। তুমি যদি এখানে কাটাকাটি, তুমি যদি এখানে এক্স এর মানটা বের করো ক্যালকুলেশন করে, এখানে এক্স এর মানটা বের করলে এক্স ইজিক্যাল টু 855 গুণ 100 ভাগ 57, কাটাকাটি করো 5, ওকে। তো 855 আমাদের ভাগ করবো 57 দিয়ে, 57কে 57, এখানে থাকে আছে আমাদের 8, এখানে থাকে 2, 55, 5 5 25, 5 87, 5 57 হয় আমাদের 285, তার মানে হলো 15। এই 15 এবং এখানে আমাদের কিন্তু আরও দুটো শূন্য আছে, তার মানে এখানে আমাদের অ্যান্সার কিন্তু 1500। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অ্যান্সার হলো আমাদের 1500। যদি কারো কোনো প্রবলেম থাকে না আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 2/3 অংশ ছেলেকে দেয় এবং 1/3 অংশ মেয়েকে দিল, মানে যত সম্পত্তি ছিল তার 3 ভাগে 2 ভাগ ছেলেকে দেয় এবং 1 ভাগ দেয় তোমার মেয়েকে দেয়, এবং এতে ছেলে অপেক্ষা মেয়ে 6 লাখ টাকা, মানে 6 একক দশক 6 লাখ টাকা বেশি পেল। এতে ছেলে মেয়ে অপেক্ষা, মানে মেয়ের থেকে যে তোমার 3 ভাগে 2 ভাগ ছেলেকে দিচ্ছে, 1 ভাগ মেয়েকে দিচ্ছে, তো তোমার সেই ওটার তোমার এটা তুমি মুখে মুখে দেখো করতে পারে, আমাদের কোনো খাতা কলমও লাগবে না। দেখো 3 ভাগ, টোটাল হচ্ছে 3 ভাগ, তো সম্পত্তিকে 3টা অংশ ভাগ করছে, তো দেখো এটা 3 দ্বারা ভাগ, এটা 3 দ্বারা ভাগ, এই 3 ভাগের 2 ভাগ ছেলেকে দিয়ে দিছে এবং 3 ভাগের 1 ভাগ কাকে দিছে, 1 ভাগ দিছে তোমার মেয়েকে দিছে। এখন এই বসে দুজনের মধ্যে যে আমাদের যে 2 ভাগ দিল, এই যে 1 ভাগ দিল, তো এই যে আমাদের ডিফারেন্সটা হলো, ডিফারেন্স কত হলো, 6 লাখ টাকা হলো। তার মানে হলো দেখো এটা 3 ভাগের 2 ভাগ, এটা 3 ভাগের 1 ভাগ, দুটার মধ্যে দেখো তো আমাদের 3 ভাগের 1 ভাগের ডিফারেন্স আছে না। ব্যাপারটা দেখো আমি করতে চাই, দেখো 3 ভাগে 2 ভাগ দিছে এবং এর দিছে আমাদের 3 ভাগের কত, 1 ভাগ। এখন আমি যদি এটাকে বিয়োগ করি, হ্যাঁ আসলে ডিফারেন্সটা কত, এখানে টাকার অনুপাতে ডিফারেন্স কিন্তু 6 লাখ, তাহলে আমাদের এমনি ক্যালকুলেশন ডিফারেন্স কত, 3। আচ্ছা আমি যদি ধরলাম যে টোটাল সম্পত্তি ধরো আমাদের এক্স, আটটু সুন্দর করে করি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর 2/3 অংশ, এটা হলো এক্স এর 1/3 অংশ, তাহলে আমাদের এখানে লসাগু করলে 3, তো এটা থাকে আমাদের 2x মাইনাস এক্স, মানে হলো আমাদের x/3। এই x/3 এই ডিফারেন্সটা হলো কত, এই ডিফারেন্সটা হলো আমাদের 6 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 6 লাখ। তার মানে এখানে এক্স এর মান কত, 3 6 18, তার মানে 18 লাখ, টোটাল হচ্ছে 18 লাখ। এই 18 লাখ টাকার মধ্যে তোমার 18 লাখ টাকার 6 লাখ টাকা মেয়েকে দিছে, 12 লাখ টাকা ছেলেকে দিছে, এখানে টোটাল সম্পত্তির পরিমাণ কিন্তু আমাদের এখানে 18 লাখ। দেখো তো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে তোমাদের এটা। এটা কিন্তু চাইলে মুখে মুখে তোমরা করতে পারতা, যেহেতু তোমার 3 ভাগের 2 ভাগ, 2 ভাগের 3 ভাগের 1 ভাগ, তাহলে আমাদের ডিফারেন্স 3 ভাগের 1 ভাগ, তো সেই 1 ভাগের দাম হলো কত, 6 লাখ টাকা। 1 ভাগের দাম 6 লাখ টাকা হলে তোমার 3 ভাগ, পুরো 3 ভাগ মানে কি, মানে পুরোটার দাম কত, 18 লাখ, 3 6 18। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা হয়তো ক্লান্ত হয়ে গেছো এবং তোমাদের আজকে রেসপন্সও কম, হয়তো দুপুরে শুক্রবার তোমরা হয়তো খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছো। যাই হোক, এই ক্লাসগুলো, ম্যাথের ক্লাসগুলোর ক্ষেত্রে যখন নেক্সট ক্লাসগুলো থাকবে, আমি চাইবো যে তোমরা আমার সাথে একই সাথে তোমার খাতা কলম নিয়ে বসে পড়বে, এবং আমার প্রত্যেকটা ক্লাস যখন তোমাদের পেইড জুমের ক্লাসগুলো থাকবে তখন তোমরা দেখবা যে আমি প্রত্যেকটা স্টুডেন্টের কোশ্চেন নিই। যখন তোমার 100 জন স্টুডেন্ট 100টা কোশ্চেন করে, 100টা কোশ্চেনে আমি রিপ্লাই দিই। আমার ক্লাসটা লং হয়, তবে ব্যাপারটা এমন না যে 100 জনই কোশ্চেন করে, এবং এক্ষেত্রে কোশ্চেনগুলো দেখা যায় একজনের কোশ্চেনের অ্যান্সার দিলে আরও 20 জনের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যায়। তো আমি চাইবো যখনই তোমাদের ম্যাথের বা আইকিউ ক্লাসগুলো থাকবে তোমরা সবাই ইন্টারেক্ট থাকবা। আইকিউ ক্লাসগুলো তো অনেক মজারই হবে, ম্যাথের ক্লাসগুলো হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু আইকিউ ক্লাসগুলো দেখবো যে তোমরা অনেক এনজয় করবা। তো যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিপারেশন ভালো থাক। আচ্ছা, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।